আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। টিকা কর্মসূচির পরেও প্রতিনিয়ত বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রাণ ঝরছে নিষ্পাপ শিশুর। 15 মার্চ থেকে দেশে হামে ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 453 জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে 74 জন। হামের উপসর্গ নিয়ে মারা গেছে 379 জন। এদিকে জেলা হাসপাতালগুলোতে চিকিৎসার সুব্যবস্থা না থাকায় রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এতে করে রোগীরা নানা ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বাচ্চা সাধারণত জ্বর ছিল, তারপর 5 দিন পর শরীরে লাল লাল র্যাশ, 5 দিনের দিন হসপিটাল আসছে। বাচ্চা অনেক অসুস্থ, এই কারণে আসা লাগলো, তারপর নিয়ে আসলাম। ওখানে আল্লাহর রহমতে অনেকটা ভালো। 12 তারিখে আমরা 13 তারিখে এসে এখানে ভর্তি হয়েছি। এখন শরীরের র্যাশ একটু কম, কিন্তু জ্বর কমতেছে না। দর্শক, এই মুহূর্তে মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতালে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, রোগীদের চাপ কেমন দেখছেন, সেই সাথে চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রাখা রোগীদের চাপের যে কথাটি বলছেন সেটি আসলে সকাল থেকে এই কোভিড বিশেষায়িত হাসপাতালে বাড়তে শুরু করেছে। আমরা সকালের যে সংবাদে জানিয়েছিলাম 459 জনের মতো, এখন সেটা 79 জন বেড়েছে। অর্থাৎ আজকে গত 24 ঘন্টায় এখানে প্রায় 138 জন রোগী ভর্তি হয়েছে। এবং এখানকার চিকিৎসক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন ডক্টর আসিফ হায়দার, উনি বলেছেন যে হামের যে সংক্রমণ সেটি ঊর্ধ্বগতি আকারে বাড়ছে এবং এই সংক্রমণ আরও বাড়তে পারে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। সে সাথে আপনাকে জানিয়ে চাই যে সামনে কিন্তু ঈদ, এবং এই ঈদ যাত্রায় এই হামের প্রাদুর্ভাব অনেকটা বেড়ে যেতে পারে বলে এমনটা আমাদের জানিয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন এই ঈদে যাতে মানুষ সাবধানে তাদের বাড়ি ফিরে এবং বাড়ি যায়, এবং তারা বলছেন যে ডাক্তাররা যাতে সাবধান অবলম্বন করে এবং যদি এড়িয়ে যেতে পারে, অর্থাৎ এবার ঈদ যাত্রাটা যাতে হামের সংস্পর্শ থেকে রোগীদেরকে যাতে দূরে রাখা যায় সেই ব্যবস্থা করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। শেষে তারা বলছেন যে আসলে হামের যে প্রাদুর্ভাবটি সেটির অনেকটা বেড়েছে, তার প্রভাব কিন্তু ইতিমধ্যে রাজধানীতে পড়তে শুরু করেছে। রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে অধিকাংশ হাসপাতালে রোগী ভর্তির কোনো জায়গা নেই, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায় থেকে এই করোনা কোভিড বিষয়িত হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে, এবং এটা এত হারে বাড়ছে সেখানে চিকিৎসকরা বলছেন রোগীর তুলনায় তাদের যে চিকিৎসার ব্যবস্থা সেটা অনেক সময় চিকিৎসা করাতে তাদের হিমশিম খেতে হচ্ছে, সেটি থেকে কাটিয়ে ওঠার জন্য তারা চেষ্টা করছেন। সে সাথে তারা বলছেন রোগীদের আরও বেশি সচেতন হতে হবে, বিশেষ করে বাবা মায়েদের যে অপুষ্টিকর যে শিশু সন্তানগুলো রয়েছে তাদেরকে পুষ্টির যে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য তারা এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে এইখানে যারা এখানে ভর্তি রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, অধিকাংশ শিশু টিকা পায়নি, আবার টিকা যারা পেয়েছে তাদের ক্ষেত্রেও এই হামে আক্রান্ত হচ্ছে। তাই বোঝাই যাচ্ছে যে এই প্রাদুর্ভাবটি যে হারে ছড়াচ্ছে সেটি আসলে মহামারী আকার ধারণ করতে পারে, এমনটা মনে করছেন। সে সাথে এখানকার যারা অভিভাবক রয়েছেন সবচেয়ে যে অভিযোগটি তারা করছেন, যে ভোগান্তির যে অভিযোগটি তারা আমাদেরকে করে যাচ্ছেন, অর্থাৎ একটা শিশু যখন হামে আক্রান্ত হচ্ছে বা জ্বর এবং নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে তাদেরকে যে কোন হাসপাতালে ভর্তি করা হবে সেইটি অনেক স্বজন এবং রোগীর স্বজনরা জানে না, সেই জন্য বিভিন্ন হাসপাতালে ঘুরে তারা এই হাসপাতালটিতে আছে। অর্থাৎ বিভিন্ন হাসপাতালে ঘুরতে গিয়ে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্রটি আসলে তাদের মুখ দিয়ে আমরা অনেকটাই জেনেছি, এবং তারা বলছেন সরকারের পক্ষ থেকে যাতে জানানো হয় কোন হাসপাতালটিতে আসলে এই ধরনের চিকিৎসাগুলো পাচ্ছে, তাহলে তাদের সুবিধা হয়। তো রাখাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষ চলছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ ইকবালকে ভিসি হিসেবে নিয়োগ দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় বিক্ষোভের ধারাবাহিকতায় সকাল থেকে ক্যাম্পাসে ত্রিমুখী সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হতে থাকলে হঠাৎ এই সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই পুলিশ বাহিনী আওয়ামী লীগ ফ্যাসিস্টের পুলিশ, তারা আমাদের উপর চড়াও হয় এবং তাদের সহযোগী হিসেবে যুক্ত হয়। তারা আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে, যেটা আমাদের নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ। তারা আমাদের অতর্কিতভাবে তারা হামলা করা শুরু করে দেয়, এবং তারা এক পর্যায়ে তারা হেলমেট বাহিনী, এরপর পুলিশ বাহিনী
তারা হচ্ছে আমাদের একটু যৌথভাবে আমাদের হচ্ছে আক্রমণ করে। 20 থেকে 30 জন স্টুডেন্ট এখনো আমাদের হচ্ছে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে আমাদের মেডিকেলে ডুয়েট মেডিকেলে ভর্তি আছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহারুল হক। আজহার, সংঘর্ষের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। সকাল থেকেই কিন্তু ঢাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দুই পক্ষ, মানে এক পক্ষ হইল নিয়োগ যোগদানকারীর যারা ছাত্র তারা, আরেক পক্ষ হইল মানে যোগদানের বিরোধিতা যারা করে তারা। বিসি যোগদান করার মুহূর্তে উনি কিন্তু গেটে ঢুকতে চেয়েছিল, কিন্তু উনি আর ঢুকতে পারে নাই। দুই পক্ষের বাধায় ওনারা তখন তাৎক্ষণিকভাবে গেট ভাঙচুর শুরু করছে এবং শুরু করছে। কতক্ষণ পরে পুলিশ আসছে, কিন্তু পুলিশ আসার পরে ওনারা টিয়ার সেল নিক্ষেপ করার পর ভিতরে ঢুকতে চেয়েছিল, কিন্তু ছাত্রদের বাধার মুখে কিন্তু ওনারা ঢুকতে পারে নাই, বাধ্য হয়েছে তারা পিছে উঠতে। আর এদিকে এই ইট পাটকেল নিক্ষেপের কারণে কিন্তু অনেক ছাত্র আহত হয়েছে, প্রায় 20-25। এখনো আন্দোলন চলছে, এখনো কিন্তু ইট পাটকেল ছুড়ছে ছাত্ররা। উভয় পক্ষ থেকেই কিন্তু ইট পাটকেল ছুড়ছে এবং খুব রণক্ষেত্রের মতো আসলে কিন্তু এই এলাকা পরিণত হয়েছে। পুলিশ কিন্তু তাদের ডুয়েটের তারা চেপে আছেন যে তারা যে কোনো মুহূর্তে আবার জয়েন করতে পারেন আন্দোলন বাধা দেওয়ার জন্য, আন্দোলনকে স্থিতিশীল করার জন্য তারা কিন্তু ওই ডুয়েটে যে কোনো মুহূর্তে ঢুকতে পারেন, কিন্তু এখন ওনারা ঢুকতে পারতেছেন না, যেহেতু ছাত্ররা তুমুল বেগে ইট পাটকেল নিক্ষেপ করছে। ছিল সর্বশেষ অবস্থা। আজহার, আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে আমরা আবার যুক্ত হব আপনার সাথে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণার অংশ হিসেবে সকাল 10টার থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী 7 কর্মদিবসের মধ্যে সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে অভিযুক্তকে গ্রেফতার ও প্রক্টরের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, তদন্ত কমিটি গঠনের খবরে শিক্ষার্থীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রাকা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, গত 12ই মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের এক শিক্ষার্থী বহিরাগত এক জনের কর্তৃক কিন্তু ধর্ষণের চেষ্টার শিকার হয়। আর এরপরে থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে কিন্তু এই আন্দোলনের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা এই দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন এবং তারা এখনও ঘটনার 5 দিন অতিবাহিত হলেও সেই ধর্ষণ চেষ্টাকারী গ্রেপ্তার না হয় কিন্তু তারা ক্ষোভে ফেঁসে উঠছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে এক উত্তাল পরিবেশ বয়ে চলেছে বলে আমরা দেখতে পেরেছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমনটা বলছেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং এই বিচার কার্য বিলম্বিত হওয়ার কারণে কিন্তু তারা প্রক্টরের পদত্যাগের দাবি করছেন এবং তারা এই প্রক্টরের পদত্যাগের দাবিতেই কিন্তু প্রশাসনিক ভবনে তারা তালা লাগিয়ে দিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দ্রুত সময়ের মধ্যে যদি এই বিচার কার্য সম্পন্ন না হয় এবং অপরাধী গ্রেপ্তার না হয় তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবেন বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে আন্দোলনে এই ছিল সর্বশেষ। রাকা, ধন্যবাদ।
বিজ্ঞাপন পাওয়ার সুবিধার্থে কোনো পত্রিকা এখন থেকে আর মন গড়ার সংখ্যা এবং টেলিভিশনে টিআরপি প্রকাশ করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এখন থেকে সরকার এসব বিষয় নিশ্চিত করবে বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী। সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার কোনো মিথ্যা কাঠামোর উপর দাঁড়িয়ে কাজ করবে না এবং সুযোগ সুবিধাও দিবে না। সংবাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের ভিত্তিতে অস্থিরতা সৃষ্টি করছে জানিয়ে এডিটর কাউন্সিলের নেতারা সম্পাদকীয় নীতিমালা করার দাবি জানান। মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে। সুযোগ সুবিধার ক্ষেত্রে হয়তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নেব, সেখানে কোনো মিথ্যার আশ্রয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয় আর থাকবে না। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজায় প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্যরা অংশ নেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে একে একে জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সরকার মন্ত্রী সহ অন্যান্যরাও সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের মামলায় 10 বছরের দণ্ডপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে বেলা 12:30টায় তাকে ট্রাইব্যুনালে আনা হয়। গেল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুরকে গ্রেফতার করে পুলিশ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এখন ট্রাইব্যুনাল 2 এ জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন সুখদেব নামে এক পুলিশ সদস্য। রাজস্ব বাড়াতে প্রথমবারের মতো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপরও কর বসানোর পরিকল্পনা করছে সরকার। আসন্ন বাজেটে হতে পারে এর বাস্তবায়ন। এছাড়াও আয়কর বসছে মোটরসাইকেল ও ইজি বাইকেও। এদিকে এবার ঘোষণা হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, সঠিক বাস্তবায়ন না হলে বড় বাজেট মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কেমন আছেন সাধারণ মানুষ, তার একটি নমুনা মঞ্জু মিয়া। নিত্যপণ্য কিনতে এসে কিছুটা কম দামের আশায় দোকানের পর দোকান ঘুরছেন এই পর। শেষে মাত্র 5 টাকা সাশ্রয়ে খাদ্যপণ্যটি পাওয়ার স্বস্তির ছাপ তার চোখে মুখে। সরল স্বীকারোক্তি, দামাদামি না করে উপায় নেই। তার মতো অসহায় অন্যান্য মধ্যবিত্তরাও। রিটায়ার্ড লাইফে মানুষ তো একটু করেই, নিজের কি বলে বাজেটের মধ্যে চলতে চেষ্টা করে। পয়সার মধ্যে না থাকলে সেটা আমাদের পক্ষে আসলে পেরে ওঠা সম্ভব হয় না। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা। নিম্ন আয়ের মানুষেরা বলছেন, আগামী বাজেট যেন হয় এর যথাযথ প্রতিকারের। এই রিক্সা চালায় আমাদের সংসার ফ্যামিলি চালাইতে খুব কষ্ট হয়ে যায়। বর্তমান যে ইনকাম, এই ইনকামে তো ছেলে মেয়ে লেখাপড়া না করা অসম্ভব। ওইভাবে বাজেট পেশ করুক, জিনিসের দাম কমাক, তেলের দাম কমাক। এমন পরিস্থিতিতে প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যার মধ্যে শুধু রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাই ধরা হয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা। বিশাল অঙ্কের রাজস্ব সংগ্রহে কর বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ন্যূনতম সম্পদের ওপর। এছাড়াও অগ্রিম আয়করের আওতায় আনা হচ্ছে মোটরসাইকেল সহ গরিবের ইজি বাইকেও।
উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনীতির ভার কাঁধে নিয়েই দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। পূর্ব অভিজ্ঞতা থাকা নতুন এই সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। কিন্তু তারপরও কতটা সফল হবে জাতীয়তাবাদী শক্তিটি? তবে বাজেট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জের কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দিতে হবে বড় অঙ্কের ভর্তুকি। নির্বাচিত সরকার আসছে, তার একটা ইলেকশন ম্যানিফেস্টো ছিল এবং সেখানে অনেকগুলি তাদের কমিটমেন্ট ছিল। তো সেগুলো পূরণের একটা তো এখন সময় চলে এসছে, যে ঋণ পরিষেবা সেটা চাপ বাড়ছে, সেখানে অর্থায়ন করতে হবে। তো সবটা মিলে আমাদের ব্যয়ের দিকটা কিন্তু বাড়ছে। এ সময় আয়করের পরিমাণ না বাড়িয়ে করের পরিধি বাড়ানোর পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। রাজস্ব আয়ের যে দিকটা আছে সেটার দিকে আমাদের নজর দিতে হবে এবং ঘাটতি অর্থায়নটা যতটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, যাতে করে পরবর্তীতে একটা ঋণ পরিষেবার ঝুঁকিতে আমরা পড়ে না যাই, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আগামী জুনে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। এতে বাড়ানো হচ্ছে তামাকজাত পণ্য সহ বেশ কিছু পণ্যের দাম। দিনের কার্যসূচি অনুযায়ী সর্দার রাজীব আর টিভি, ঢাকা। কোরবানি ঈদ সামনে রেখে হবিগঞ্জের আজমেরীগঞ্জে জমে উঠেছে গবাদি পশুর হাট। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে হাটে গরু তুলছেন খামারিরা। হাটে তোলা হচ্ছে দেশি গরুর পাশাপাশি উন্নত জাতের ফ্রিজিয়ান, শাহিওয়াল ও বাহামা জাতের ষাঁড়, মহিষ, ভেড়া ও ছাগল। বছরজুড় খাদ্যের অতিরিক্ত দামের থাকলেও ভারতীয় গরু আমদানি ঠেকানো গেলে লাভের আশা রয়েছে বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জের আজমেরীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, বেচা কেনা কেমন হতে দেখছেন, ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জের যে আজমেরীগঞ্জ রয়েছে, সেই আজমেরীগঞ্জে প্রতি রবিবার যে গরুর হাটটি বসে, আমি এখন সেই হাটে দাঁড়িয়ে আছি। আপনাকে জানিয়ে রাখি যে কেনা বেচার যে বিষয়টা আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে ঘুরে ঘুরে দেখে আসলাম যে কেনা বেচার মোটামুটি ভালো কেনা বেচা হয়েছে এবং বিক্রেতারা বলছেন যে তারা তাদের ঘরের যে গরুগুলা রয়েছে তারা বিক্রির জন্য নিয়ে আসছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত দাম পাওয়ার কথা এখন পর্যন্ত তারা সেটা পাচ্ছেন এবং বিক্রেতারা বলছে, ক্রেতারা বলছেন যে তারা তাদের যে বাজেটের মধ্যে কেনার কথা রয়েছে সেই বাজেট নিয়ে মোটামুটি তারা গরু কিনতে পারছেন। এবং কথা বলছিলাম যে ইজারাদার রয়েছে এই বাজারে, উনি যেমনটা জানিয়েছিলেন যে গত রবিবার চেয়ে আজকে যেহেতু ওই ঈদুল আজহা খুব সনিকটে, সেজন্য মোটামুটি গরু কেনাবেচা আজকে কিন্তু প্রচুর হয়েছে। এখন প্রায় 2টো বাজে, অনেক কেনাবেচা হয়েছে বলে এমনটা জানিয়েছিলেন যে ইজারাদার। আর আপনাকে জানিয়ে রাখি যে আজমেরীগঞ্জ হচ্ছে একটি প্রত্যন্ত অঞ্চলের একটি গরুর বাজার। সেখানে পার্শ্ববর্তী সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনার অধিকাংশ এলাকার গরু বিক্রেতারা এই হাটে গরু নিয়ে আসেন এবং এই হাট থেকে কিন্তু মূলত এই হাট থেকে পাইকাররা বিভিন্ন বাজারে নিয়ে গরু বিক্রি করেন। রাখা এই ছিল আজমেরীগঞ্জের পশুর হাট থেকে সর্বশেষ। ধন্যবাদ। আসন্ন ঈদ উপলক্ষে দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ঈদের ছুটির আগে পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি তৈরি পোশাক ও রপ্তানিমুখী শিল্প খাতে শ্রমিকদের বেতন বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার 2,500 কোটি টাকা নগদ সহায়তা ও বিশেষ প্রণোদনা হিসেবে বরাদ্দ দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের ঈদ বোনাস 21 মের মধ্যে পরিশোধ করতে হবে। বোনাসের পাশাপাশি চলতি মাসে বেতন ছুটির আগে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেসব কারখানা বেতন পরিশোধে ব্যর্থ হবে তাদের তালিকা তৈরি করে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।